আজ আমি যে গল্পটি নিয়ে এসেছি সেটির নাম উড়ন্ত মানুষ। গল্পটির রচয়িতা আলী ইমাম, আর আমি গল্প পাঠে দীপান্বিতা রায়। হাসপাতালে কোনো এক সকালে জন্ম নিল সেই অদ্ভুত শিশুটি। জন্মের 1 ঘন্টা পর ওর মা মারা গেল। শিশুটির বাবা মারা গেছেন কিছুদিন আগেই। শিশুটির পিঠে একটি কুঁজ, দেখতে অস্বাভাবিক। হাসপাতালের প্রধান নার্স দুঃখমাখা কণ্ঠে বলল, কি দুর্ভাগ্য এই শিশুটির, অনাথ হয়ে জন্মালো, তার উপর বিকৃত শরীর। লাল মুখের শিশুটি তখন চিৎকার করে কাঁদছিল। প্রবীণ ডাক্তার ঝুঁকে বিস্মিতভাবে দেখছিলেন শিশুটিকে। শিশুর পিঠটা অন্য ধরনের। বাঁ কাঁধের হাড় দুটো থেকে কুঁজের মতো দুটো অংশ বেরিয়ে এসেছে। অংশ দুটো আবার বেঁকে নেমে গেছে নিচের পাঁজরের দিকে। ভালো করে নেড়েচেড়ে শিশুটিকে পরীক্ষা করলেন ডাক্তার। জীবনে তিনি এমন ধরনের কুঁজওয়ালা শিশু দেখেননি। তার কৌতূহল হলো। এক্স-রের সাহায্যে এই কুঁজ দুটোকে পরীক্ষা করে দেখতে হবে। শিশুটিকে নিয়ে আসা হলো এক্স-রে মেশিনের সামনে। তখনও চিৎকার করছিল শিশুটি। চালু করা হলো মেশিন। শিশুর দেহে রঞ্জন রশ্মি প্রবেশ করালো। প্রবীণ ডাক্তার তাকিয়েছিলেন ফ্লুরোস্কোপের দিকে। ক্রমশ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি যেন হতবাক হয়ে গেছেন। এমন ধরনের দৃশ্য আগে আর কখনো দেখেননি তিনি। প্রবীণ ডাক্তার যন্ত্রের ভেতরে দেখলেন শিশুটির দেহের হাড়গুলো ফাঁপা। ওর কঙ্কালের গঠন আলাদা। শরীরের ওজন খুব কম। নার্সের দিকে তাকিয়ে বললেন, আশ্চর্য, একেবারে অন্য ধরনের শিশু। জিনের পরিবর্তনের ফলে এরকম হতে পারে। শিশুর জন্মের আগে এর মায়ের উপর কোনো মারাত্মক জটিল প্রভাব পড়েছিল, তাই এই পরিবর্তন। নার্স জানালো, স্যার, এর মা কিছুদিন আগে একটা দুর্ঘটনায় পড়েছিল। মনে পড়ল ডাক্তার হ্যারিম্যানের। বছরখানেক আগে এক বৈদ্যুতিক বিস্ফোরণের ফলে শিশুর মা খুব আহত হয়েছিল। হয়তো সেই প্রচণ্ড আঘাতেই পাল্টে দিয়েছিল শিশুর মায়ের জিন। তীব্র বিকিরণের ফলে জিন ক্ষতিগ্রস্ত হয়ে রূপান্তরিত হয়েছে। ডাক্তারের বিস্মিত চোখের দিকে তাকিয়ে নার্স জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। যতদূর জানি আজ পর্যন্ত পৃথিবীতে এরকম শিশুর আর জন্ম হয়নি। এ সবই হয়েছে সেই প্রচণ্ড বৈদ্যুতিক বিস্ফোরণের জন্য। শুনে অবাক হবে, এই শিশুটির দুটো পাখা গজাবে, পাখির ডানার মতো। এর পিঠের এগুলো কোনো কুঁজ নয়, এ দুটো হলো ডানার প্রাথমিক রূপ। খুব শিগগিরই এই কুঁজ দুটো থেকে পাখির মতো পাখা বের হবে, ডানা বড় হবে। এই শিশু আকাশে উড়তে পারবে। আমরা পরিচিত হব এক উড়ন্ত মানুষের সাথে। প্রবীণ ডাক্তারের কথা শুনে নার্স রীতিমতো হতভম্ব হয়ে গেল। অবাক বিস্ময়ে তাকিয়ে রইল শিশুটির দিকে। নরম বিছানায় হাত পা ছুঁড়ছে শিশুটি। জানালা দিয়ে সকালের আলো এসে পড়েছে ঘরের ভেতর। সেই আলোতে শিশুটির মুখ মায়াবী লাগছে। প্রবীণ ডাক্তারের মনে হচ্ছে তিনি যেন চোখের সামনে একটি পাখির শাবককে দেখছেন। ডানা মুড়ে যে শাবক শুয়ে আছে। এক্স-রেতে শিশুটির শরীরে প্রাথমিক পালক ও পাখনার হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। নার্সের তখনও যেন বিশ্বাস হচ্ছে না। স্যার, আপনি কি বলতে চাইছেন
এই শিশুটি সত্যি সত্যি পাখির মতো আকাশে উড়বে? নিশ্চয়ই। এর পাখা দুখানা হবে বড়, দেহটা সাধারণ মানুষের চাইতে অনেক হালকা, সুতরাং ওর পাখা দুখানা সহজেই ওকে শূন্যে তুলতে পারবে। ডাক্তার হ্যারিম্যান তার ঘরে গিয়ে চুপচাপ বসে রইলেন। এই বিচিত্র শিশুটি তার চিন্তা শক্তিকে প্রবলভাবে নাড়া দিয়েছে। তিনি শরীর বিজ্ঞানের দৃষ্টিতে ব্যাপারটিকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এই শিশুটির পিতামাতার দেহের জিনের বড় ধরনের একটা পরিবর্তনের ফলেই এ ডানাওয়ালা শিশু হিসেবে জন্ম নিয়েছে। জিন হল কোষের ভেতরের অতি সূক্ষ্ম বস্তু। এই জিনই প্রাণীদের বংশানুগতিক নিয়ন্ত্রণ উপাদান। জীবদেহের দৈহিক বিকাশ, তার চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছুই জিন দ্বারা নিয়ন্ত্রিত। যদি জিনের আদল বদলানো হয় তবে দেহের বিকাশও পরিবর্তিত হয়ে যাবে। এই শিশুটির পিতামাতার ক্ষেত্রে জিনের আদল একেবারে আমূল পাল্টে গিয়েছিল। বছরখানেক আগে এক প্রচণ্ড বৈদ্যুতিক বিস্ফোরণের ফলেই এই ব্যাপারটা ঘটেছিল। বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে রশ্মির বিকিরণের সাহায্যে জিনের আদলকে অনেকখানি পাল্টে দেওয়া যেতে পারে। বিরাট দুর্ঘটনার ফলে এই শিশুটির পিতামাতার দেহের জিন আমূল পাল্টে সম্পূর্ণ নতুন জিন প্যাটার্ন হয়েছিল, আর তার ফলেই জন্ম হয়েছে এই ডানাওয়ালা শিশুর। জীববিজ্ঞানের ভাষায় এই শিশুটি হল মিউট্যান্ট, অর্থাৎ পূর্বপুরুষের চাইতে চেহারা ভিন্ন আকৃতির। ডাক্তার হ্যারিম্যান এই বিচিত্র শিশুটির খবর গোপন রাখতে চাইলেন। পত্রিকার লোকজন জানতে পেরে হইচই সৃষ্টি হবে, উত্তেজনা বাড়বে, ভীতিকর বিকৃতভাবে সংবাদ প্রকাশ করবে পত্রিকার কাটতি বাড়াতে। এসব চান না তিনি। জীববিজ্ঞানের ইতিহাসে এই শিশুটির জন্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এখন এই শিশুটির আচরণ পর্যবেক্ষণ করতে হবে। ওর প্রতিদিনের এই অস্বাভাবিক শরীর নিয়ে বেড়ে ওঠাকে বিজ্ঞানীর দৃষ্টিতে অবলোকন করতে হবে, জানতে হবে এই ধারাবাহিক বৃদ্ধির ধারা কি। ডানাওয়ালা শিশুটির কথা 3 মাস গোপন রাখা হয়েছিল। ওকে রাখা হয়েছিল এমন ঘরে যেখানে শুধু প্রধান নার্স যেতেন। উনি একাই দেখাশোনা করতেন শিশুটিকে, আর যেতেন প্রবীণ ডাক্তার হ্যারিম্যান। হাসপাতালে সবাই জানত ওই ঘরে ডাক্তার হ্যারিম্যান কোনো একটি গবেষণার কাজ করছেন। 3 মাসের মধ্যে শিশুটির পিঠের কুঁজের মতো জিনিস দুটো দ্রুত গতিতে বেড়ে যেতে লাগলো। তারপর একদিন কুঁজ দুটোর কোমল চামড়া ফেটে বেরিয়ে এলো 2খানা পাখা। প্রবীণ ডাক্তার আর নার্স দেখলেন হাত পায়ের মতো পাখা 2খানা নিয়ন্ত্রণ করার ক্ষমতা শিশুটির রয়েছে। পাখার নিচের মাংসপেশির সাহায্যেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে ডানা দুটো। একজন স্বাভাবিক মানব শিশুর চাইতে এর রক্ত বেশি উষ্ণ। এই ডানাওয়ালা বিচিত্র শিশুটির খবর আর গোপন রইল না। হাসপাতালের কর্মীরা জেনে গেল এক সময়, তারপর জানলো অনেকেই। এক সময় শহরের সমস্ত দৈনিকে প্রকাশিত হলো এই বিচিত্র খবরটি। সাংবাদিকেরা ভিড় করলো হাসপাতালে। জনসাধারণের ভেতরে দ্বিধা, সংশয়, সত্যি কি এমনটা সম্ভব? হাসপাতালের এক কর্মী লুকিয়ে শিশুটির একটি ছবি গোপনে তুলে পত্রিকায় দিল। ছবিতে স্পষ্ট 2খানা পাখার অস্তিত্ব বোঝা যাচ্ছে। মানুষের মাঝে শিশুটিকে নিয়ে কৌতূহল বেড়েই চলল। হাসপাতাল কর্তৃপক্ষের উপর প্রবল চাপ আসতে লাগলো সত্যি ঘটনাটি প্রকাশ করার জন্যে। ততদিনে প্রচুর গুজবের জন্ম হয়েছে। সাংবাদিক সম্মেলনে তাই বিচিত্র শিশুটিকে উপস্থিত করা হলো। একজন সাংবাদিক জানতে চাইলেন, আচ্ছা ডাক্তার হ্যারিম্যান, বড় হয়ে এই ছেলেটি কি উঠতে পারবে? প্রবীণ ডাক্তার জানালেন, যেভাবে ও বাড়ছে তাতে মনে হয় ও উঠতে পারবে। পাখাওয়ালা শিশুটির নাম রাখা হলো ডেভিড। এই বিচিত্র শিশুকে নিয়ে শুরু হলো ব্যাপক আলোচনা, জল্পনা কল্পনা।
সার্কাসের মালিকেরা চাইল শিশু ডেভিডকে কাচের বাক্সে রেখে প্রদর্শন করতে, তাতে প্রচুর আয় করা যাবে। শিশু ডেভিড হাসপাতালের ছোট্ট বিছানাটিতে শুয়ে পাখা ঝাপটায়, কাঁদে। শিশুটিকে দেখার জন্যে হাসপাতালে ভিড় ক্রমশই বেড়েই চলল। হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খেয়ে গেল ভিড় সামলাতে। কোনো মতেই আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মানুষের ভেতরে প্রচণ্ড কৌতূহল। অস্থির হয়ে পড়লেন ডাক্তার হ্যারিম্যান। ঠিক করলেন তিনি ডেভিডকে নিয়ে দূরে কোথাও চলে যাবেন, জনমানবহীন কোনো দ্বীপে। লোকচক্ষুর আড়ালে রেখে ওর উপর গবেষণা করবেন, ওকে বড় করে তুলবেন। ডাক্তার হ্যারিম্যান একটি নির্জন দ্বীপের খোঁজ শুরু করলেন। কদিনের মধ্যেই খোঁজ পাওয়া গেল। ক্যারিবিয়ান সমুদ্রের উপকূলের কাছেই রয়েছে একটি ছোট্ট নির্জন দ্বীপ। দ্বীপ না বলে বরং বলা যেতে পারে একটি পাথুরে ডাঙ্গা, বালু জমির জায়গা। গাছপালা রয়েছে অল্প। ডাক্তার হ্যারিম্যান জায়গাটি ইজারা নিলেন। সেখানে তৈরি করলেন একটি কাঠের বাংলো বাড়ি। ডেভিড আর একজন বয়স্কা নার্সকে নিয়ে সে দ্বীপে চলে গেলেন ডাক্তার হ্যারিম্যান। দ্বীপটি পাহারা দেওয়ার জন্যে একজন বলশালী রক্ষী নিয়োগ করলেন। কৌতূহলী মানুষ যাতে নৌকা করে দ্বীপে না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখবে ওই রক্ষী লোকটি। ওই নির্জন দ্বীপে দিন দিন বড় হয়ে উঠতে লাগলো ডেভিড। এমনিভাবে কেটে গেল 5 বছর। ডেভিডের স্বাস্থ্য ভালো, মাথায় সোনালি কোকড়ানো চুল, পাখা দুটো বেশ বড় হয়েছে, পাখার রং বাদামি। ডেভিড ছুটে বেড়ায় ঘাস বনে, সবুজ মাঠে, মাঝে মাঝে প্রবলভাবে ডানা ঝাপটায়। ডেভিডের বয়স যখন 10 বছর তখন সে উড়তে শিখল। শরীর একটু রোগা হয়েছে, বাদামি পাখা হয়েছে উজ্জ্বল। পাখা দুটো বড় হয়ে পায়ের গোড়ালি পর্যন্ত এসেছে। ডেভিড পাখা দুটো ভাঁজ করে পিঠের উপর রাখত। ডাক্তার হ্যারিম্যান চাইছিলেন ডেভিড তার নিজের চেষ্টায় উড়তে শিখুক, কিভাবে ডানা মেলে মুক্ত আকাশে উড়ে যেতে হয়। হ্যারিম্যান চাইছিলেন ডেভিডের ওড়ার চেষ্টার প্রতিটি ধাপের ছবি তুলে রাখতে, এতে তার গবেষণার কাজটি সহজ হবে। একটি পাখি যেমন স্বাভাবিকভাবে ওড়ে, ডেভিডও প্রথম সেভাবে উড়ল। ডেভিড ভালো করেই জানত সে অন্য ধরনের। ডাক্তার দাদুর পাখা নেই, নার্সের পাখা নেই, রক্ষীরও পাখা নেই, পাখা আছে শুধু তার। ডেভিড এই 3 জন ছাড়া দ্বীপে আর কাউকে দেখেনি। শুনেছে নীল সমুদ্রের ওপারে একটি বিরাট দেশ রয়েছে, সেখানে নাকি অনেক মানুষ থাকে। ডেভিডের ধারণা মানুষ হচ্ছে 2 ধরনের। এক ধরনের মানুষের পাখা আছে, বাকিদের নেই। পাখা নাড়াতে তার বেশ ভালো লাগে। ছুটে যাওয়ার সময় সে পাখা খুলে দিত। একদিন ডেভিড পাখির বাসার খোঁজে একটি লম্বা ওক গাছে উঠল। দ্বীপের পাখিদের প্রতি সে বেশ কৌতূহলী। সে বুঝতে পারে পাখিদের সাথে কোথায় যেন তার একটা সম্পর্ক রয়েছে। এসব ভেবে তার বুকের ভেতরে কাঁপন জাগে। ডেভিড অবাক হয়ে দেখত শরৎকালে পাখিরা কেমন ঝাঁক বেঁধে সমুদ্রের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে যায়, বসন্তকালে উড়ে যায় উত্তর দিকে, নীল আকাশে ডানা মেলে দিয়ে তারা উড়ে যায়। পাখিদের জীবনধারা জানতে তার খুব ইচ্ছে করে। তাই সে খোঁজ করে পাখির বাসার। গাছে ওঠে, দেখতে চায় পাখির ডিম, কুশি ছানা। সেদিন এমনিভাবে পাখির বাসা খুঁজতে গিয়ে উঠল ওক গাছে। তরতর করে উঠে গেল। এ ব্যাপারে সে দক্ষ। মগ ডালে পাখির বাসা, শুকনো ঘাস পাতা দিয়ে বোনা। অনেকটা উঁচুতে উঠে গেছে ডেভিড। নিচে দেখা যাচ্ছে তাদের বাংলো বাড়িটা। চারদিকে নীল সমুদ্র, ঝোপঝাড়। ডেভিডের চোখের সামনে পাখির বাসা। এদিকের গাছগুলোতে সিন্ধু সারসেরা বাসা বাঁধে। ডেভিড বাসাটাকে ধরার জন্য হাত বাড়ালো। আর ঠিক সে সময় ঘটল সেই উত্তেজনাময় ঘটনাটি।
ডেভিডের শরীর বেশ হালকা। ওক গাছের যে ডালে সে পা রেখেছিল তা ছিল পচা নরম। মরমর করে ডালটা ভেঙে পড়ল। ডেভিড পড়ে গেল গাছ থেকে। শো শো করে সে নিচের দিকে পড়তে লাগলো। ডেভিডের মনে হলো এখনই সে মাটিতে পড়ে থেতলে যাবে, আছড়ে পড়বে শক্ত ডাঙায়। কিন্তু তখনই ঘটল সেই বিস্ময়কর ঘটনাটি। ডেভিডের চিন্তা শক্তি সজাগ আর তীক্ষ্ণ হলো। তাকে বেঁচে থাকতে হবে, এভাবে মাটিতে আছড়ে পড়ার জন্য তার জন্ম হয়নি। ডেভিডের পিঠের ওপর গোটানো পাখা দুটো তখন খুলে গেল। প্রবল টান পড়ল পাখা দুটোতে। ডেভিডের কাঁধ যেন মুচড়ে যাচ্ছে। প্রথমে একটা চিনচিনে যন্ত্রণার স্রোত বয়ে গেল। তারপরই দেখা গেল সেই বিস্ময়কর ঘটনাটি। ডেভিড শূন্যে উঠছে, পাখা নড়ছে, সে আর মাটিতে নামছে না, সে পথ পথ করে উড়ে যাচ্ছে। আহ, কি প্রচন্ড এক উল্লাস হচ্ছে তখন তার মাঝে। সমস্ত শরীরে জাগছে শিহরণ। ওর ভেতরে যেন অজস্র জোনাকিরা জ্বলছে নিভছে। ডেভিড তীব্র পুলকে চিৎকার করে উঠল। এত আনন্দ সে আগে আর কখনো পায়নি। উপরের দিকে উঠতে লাগলো ডেভিড। তার ভেতরে নতুন করে যেন শক্তির জন্ম নিয়েছে। বিরাট ছড়ানো পাখা দুটো বাতাসকে আঘাত করছে। বাতাস কেটে উড়ে চলেছে। হাত দুখানা ছড়িয়ে দিল দুপাশে, পা রাখলো সোজাভাবে জোড়া করে। অনেকটা উপরে উঠে এসেছে ডেভিড। এদের দ্বীপটিকে এখন নীল সমুদ্রে একটা কালো বিন্দুর মতো দেখাচ্ছে। ডেভিডের চারদিকে বাতাসের শোঁ শোঁ শব্দ, ঠান্ডা বাতাস। ডেভিডের মনে হচ্ছে জীবনে এত ভালো লাগাও রয়েছে। ডাক্তার হ্যারিম্যান বাংলো থেকে বেরিয়েছিলেন। হঠাৎ তার কানে এলো তীক্ষ্ণ চিৎকার। উপর থেকে আসছে। চমকে আকাশের দিকে তাকালেন। দেখতে পেলেন উড়ন্ত ডেভিডকে। সোনালি রোদে বিশাল পাখা দুটো ঝকঝক করছে। তাকে দেখাচ্ছে যেন দেবদূতের মতো। আকাশ থেকে নেমে আসছে ডেভিড। হ্যারিম্যান মুগ্ধ বিস্ময়ে সেই সুন্দর দৃশ্যটি দেখতে লাগলেন। মাটিতে নেমে এলো ডেভিড। দাঁড়ালো ডাক্তার দাদুর সামনে। তার দু চোখে তখন চাপা আনন্দের ঝিলিক। আমি এখন উঠতে পারি। তাই তো দেখছি তুমি এখন সত্যিই উঠতে পারো। তুমি কিন্তু উড়ে এ দ্বীপ থেকে আবার চলে যেও না। তোমাকে থাকতে হবে সাবধানে, সতর্কভাবে। সেই নির্জন দ্বীপটিতে তাদের দিনগুলো কাটতে লাগলো। দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর। ডেভিডের বয়স এখন 17। তার নীল চোখে ঝিকমিক করে দূরের স্বপ্ন। ওই স্বপ্নকে ভয় পান ডাক্তার হ্যারিম্যান। আকাশে চমৎকারভাবে সময় কাটায় ডেভিড। কখনো তাড়া করে পাখিদের ঝাঁককে। পাখিদের দল ভয় পেয়ে তাদের গতিপথ পাল্টে ফেলে। কখনো কখনো ঘন কুয়াশায় ঢেকে যেত দ্বীপটি। কুয়াশা ঢাকা আকাশের বুক থেকে ভেসে আসতো মানুষের ধ্বনি। ডাক্তার হ্যারিম্যান তখন বুঝতে পারতেন কোথায় রয়েছে ডেভিড। ডেভিডের আরেকটি প্রিয় খেলা ছিল আকাশ থেকে শো করে নেমে সমুদ্রের ঢেউয়ের ফেনায় স্পর্শ করা, আবার সিন্ধু সারসের মতো সাই করে উড়ে যাওয়া। উড়ন্ত মানুষ সম্পর্কে মূল ভূখণ্ডের মানুষের ভেতরে প্রচুর কৌতূহল। অনেকেই উড়ন্ত মানুষকে দেখার জন্যে লঞ্চে নৌকায় করে দ্বীপের চারপাশে ঘুরত। উড়ন্ত ডেভিডের ছবি তুলতে চাইত। ওইসব ছবি অনেক দামে পত্রিকায় বিক্রি হতো। ডেভিড দ্বীপের তীরে দাঁড়িয়ে দেখে ওপারের অস্পষ্ট কালো রেখা। বুঝতে পারে ওই রেখার ওপাশ থেকে তাকে দেখতে আসে পাখাহীন মানুষেরা। কখনো তারা আসে ছোট বিমানে করে। ডাক্তার হ্যারিম্যান তাকে বারবার নিষেধ করে দিয়েছেন কালো রেখার ওপারে যেতে। অথচ ডেভিড ইচ্ছে করলে আরও দূরের দেশে চলে যেতে পারে। একদিন ডেভিড ডাক্তার হ্যারিম্যানের মুখোমুখি হয়। আমি ওই দূর দেশে যেতে চাই। এখন না, সময় হলে
আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কবে? খুব শিগগির। এখন যেতে দিচ্ছ না কেন? কারণ তোমার পাখা আছে, পৃথিবীর আর কোনো মানুষের তা নেই। এজন্যে দ্বীপের বাইরে গেলে তোমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। কিন্তু কেন? কারণ তুমি অন্যদের চাইতে আলাদা, স্বতন্ত্র। তোমাকে সবাই অন্য চোখে দেখবে। মানুষের বহু ধরনের বাজে কৌতূহল রয়েছে, কেউ হয়তো তোমার ক্ষতিও করতে পারে। আমি ওদের হাত থেকে রক্ষার জন্যেই তোমার শিশু অবস্থায় তোমাকে নিয়ে এই নির্জন দ্বীপে চলে এসেছিলাম। বাইরের বিচিত্র পৃথিবীর সাথে পরিচিত হবার জন্যে তোমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তখন আকাশ দিয়ে এক ঝাঁক পাখি দক্ষিণ দিকে উড়ে যাচ্ছিল। ডেভিড সেদিকে তাকিয়ে বলল, কই, এরা তো অপেক্ষা করে না, কেবল আমাকেই শুধু এই দ্বীপে পড়ে থাকতে হবে। ডেভিডের চোখে অভিমান। আমিও ওদের মতো দূরে উড়ে যাব, দূরের দেশ দেখব, আপনি কোনো বাধা দেবেন না। তুমি তো বাইরের পৃথিবীর কিছুই জানো না, তোমাকে কি করে আমি একলা ছাড়ব? ডেভিড এক বুক অভিমান নিয়ে চলে যায়। তার বেশ কষ্ট হচ্ছে। এক ধরনের নীল যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সন্ধেবেলায় ডাক্তার হ্যারিম্যান দেখলেন একটা ফুলে ভরা গাছের নিচে চুপচাপ বসে আছে ডেভিড। শরতের মৃদু বাতাস বইছে। ডেভিড তাকিয়ে রয়েছে দক্ষিণের উড়ে যাওয়া পাখিদের দিকে, তার পাখা পিঠের উপর গুটিয়ে রাখা। প্রবীণ ডাক্তার অনুভব করলেন ডেভিড এখন বড় হয়েছে। হঠাৎ তার মনে ভয় এলো। পাখির ছানা যেমন বড় হলে নীড় ছেড়ে চলে যায়, তেমনি কি ডেভিডও চাইছে? ওর ভেতরে যে পাখির স্বভাব। ডাক্তারের কেন জানি মনে হলো তিনি আর ডেভিডকে এ দ্বীপে বেশি দিন আটকে রাখতে পারবেন না। দ্বীপ ছেড়ে একদিন সে চলে যাবে। এক শেষ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল ডাক্তার হ্যারিম্যানের। তার বুকের ভেতরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মারা গেলেন তিনি। ডেভিড তার ডাক্তার দাদুকে বারবার জাগাবার চেষ্টা করছে। দাদু কোনো মতেই জাগছে না, গভীর এক ঘুমে আচ্ছন্ন। ডেভিড দেখল নার্স কাঁদছে। রক্ষী নৌকা করে চলে গেল দূর দিগন্ত রেখার দিকে ডাক্তার হ্যারিম্যানের শেষ কৃত্যের ব্যবস্থা করতে। ডেভিড বিষণ্ণভাবে পাখা গুটিয়ে বসে রইল। তার দৃষ্টি তখন দূর দিগন্ত রেখার দিকে। সে রাতে বাংলো বাড়িতে কেউ বাতি জ্বালল না। ঘন অন্ধকারে ঢেকে রইল বাড়িটি। রক্ষী এখনো ফেরেনি। ডেভিড একবার গেল দাদুর ঘরে। বিছানায় পড়ে আছে শীতল শরীর, একটি শীর্ণ হাত ঝুলে রয়েছে। ডেভিড সেই শীতল হাতটাকে স্পর্শ করল। এই হাত কতদিন তাকে আদর করেছে, তার চুল টেনে দিয়েছে। ডেভিডের চোখ ঝাপসা হয়ে আসছে। এক সময় সে বেরিয়ে এলো ঘর থেকে। এখানে তার আর কোনো বন্ধন নেই। ডেভিড ধীর পায়ে হেঁটে গেল সমুদ্রের তীরে। শরতের চাঁদ স্নিগ্ধ মায়াবী আলো ছড়াচ্ছে। ঝিরঝির করে বাতাস বইছে। ডেভিড উপরের দিকে লাফ দিল। তার বিশাল পাখা দুটো খুলে গেল। শূন্যে উঠল ডেভিড। শীতল বাতাসের স্রোত বইছে তার চারপাশে। ডেভিড দ্বীপ ছেড়ে উড়ে গেল। মেঘের রাজ্যে মিলিয়ে গেল ডানাওয়ালা মানুষ। উড়তে উড়তে পাখিদের একটি ঝাঁকের মাঝে মিশে গেল ডেভিড। পাখিরা প্রথমে ভয় পেল, পরে দেখল এই বিচিত্র প্রাণীটা তাদের কোনো রকম ক্ষতি করছে না। তারা তখন ডেভিডকে তাদের সাথী হিসেবে নিল। ডেভিড উড়ে চলল দক্ষিণ দিকে। চাঁদের আলোতে সারা রাত উড়ল ডেভিড। পরদিনও একটানা উড়ল।
নিচে কলকল করছে নীল সমুদ্র। এক সময় ডেভিডের চোখে পড়ল ডাঙা, সবুজ গাছপালায় ঘেরা একটি দ্বীপভূমি। পাখা ঘুরিয়ে ডেভিড নেমে এলো দ্বীপে। তার খুব খিদে পেয়েছে, ক্লান্তিতে সারা শরীর অবসন্ন। দ্বীপের গাছে গাছে ঝুলছে টসটসে পাকা ফল, সেগুলো পেড়ে খেয়ে নিল ডেভিড। চমৎকার স্বাদ। সমুদ্রের অশান্ত ঢেউ এসে আছড়ে পড়ল তীরে। সে তরতর করে একটি ওক গাছে উঠে গেল। শক্ত একটা বড় ডালে শুয়ে থাকলো। তার খুব ঘুম পাচ্ছে। মেঘের ফাঁকে লুকোচুরি খেলছে চাঁদ, আর সে একা। আশেপাশে কেউ নেই। ডাক্তার দাদু নেই, নার্স নেই, রক্ষী নেই, শুধু বাতাসের গর্জন। এক সময় ঘুমিয়ে গেল ডেভিড। পরদিন ভোরে গাছের ডালে ঘুম ভাঙল ডেভিডের। নরম আলো ছড়িয়ে পড়েছে, গাংচিলেরা উড়ছে। ডেভিড আবার উড়ল আকাশে। তাকে যেতে হবে অনেক দূর। মূল ভূখণ্ডের মানুষ তখন জানল, পাখাওয়ালা মানুষ দ্বীপ ছেড়ে বাইরে এসেছে। খামারের চাষিরা দেখল উড়ন্ত ডেভিডকে। গ্রাম ও শহরের মানুষেরা দেখল উড়ন্ত ডেভিডকে। অনেক গ্রামের লোক ভয় পেয়ে গেল তাকে দেখে। ভাবল, দেবদূত বুঝি নেমে এসেছে আকাশের সিঁড়ি বেয়ে। ডানাওয়ালা মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়ল। সমস্ত শীতকালটা জুড়েই দক্ষিণ দিক থেকে আসতে লাগলো এসব বিচিত্র খবর। কেউ জানালো, পাখাওয়ালা মানুষ এখন পুরোপুরি বুনো হয়ে গেছে, জঙ্গলে থাকে। আকাশ থেকে বাজ পাখির মতো ঝাঁপ দিয়ে সমুদ্রের ঢেউ থেকে তুলে নেয় রূপলি মাছ। রাতে ঘুমায় কোনো কোনো গাছের ডালে, কাঁচা মাছ খায়। কোনো কোনো রাতে ডেভিডকে দেখা যেত শহরের উপর ভেসে যেতে। শহরে কখনো নামতো না সে। বসন্তকাল এলে পাখিদের মধ্যে সাড়া পড়ে গেল। তারা এবার ফিরে যাবে উত্তরের দেশে। ডেভিডও এই ফিরে যাবার তাগিদ অনুভব করল। তাদের সেই ছোট্ট দ্বীপের কথা তার মনে হলো। পাখিদের ঝাঁকের সাথে মিশে আবার নিজেদের পুরনো দ্বীপে ফিরে এলো ডেভিড। কেউ কোথাও নেই। বাংলো বাড়িটা ভেঙে গেছে, কাঠ গেছে পচে, চারদিকে আগাছা, জিনিসপত্রে ধুলো। দ্বীপে ডেভিডের মন বসল না। আবার সে উড়ে গেল। 3 বছর ধরে এভাবে বিভিন্ন স্থানে উড়ল ডেভিড। থাকলো বনে জঙ্গলে, মানুষের পৃথিবী থেকে দূরে সরে রইল। এক সময় মানুষও ডানাওয়ালা ডেভিডের কথা ভুলে যেতে থাকলো। 3 বছর পরের কথা। বসন্তকাল। বনে বনে ফুল ফুটেছে। নোয়ালো পাখিদের একটি ঝাঁকের সাথে উড়ে যাচ্ছিল ডেভিড। তখন সন্ধে হয়ে এসেছে। চারপাশে ঘনিয়ে উঠছে অন্ধকার। একটি বাগান বাড়ির উপরে এলো ডেভিড। তার বেশ খিদে পেয়েছে। নিচে অনেক ফলের গাছ। ডেভিড ফল নেবার জন্য নেমে এলো। ঠিক সে সময় একটি বন্দুক গর্জে উঠল। ডেভিডের মাথায় তীব্র যন্ত্রণা। সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরে পাবার পর ডেভিড দেখল সে শুয়ে আছে দামি বিছানায়। ঘরে একজন বয়স্ক লোক আর তরুণী দাঁড়ানো। ডেভিডের মাথায় ব্যান্ডেজ বাঁধা। বয়স্ক লোক চিনতে পেরেছেন ডেভিডকে। তুমি তাহলে সেই বিখ্যাত পাখাওয়ালা মানুষ, তোমার কথা জানে অনেকেই। ডেভিড একটু উঠে বসে। ভদ্রলোকের কণ্ঠে মমতা। আমাদের বাগানের মালি তোমাকে বাজ পাখি মনে করে গুলি করেছে। আমার খামার থেকে প্রায়ই মুরগির বাচ্চা তুলে নিত বাজ পাখি। ভাগ্যিস তুমি মারা যাওনি, সামান্য আহত হয়েছ। তরুণী মৃদু হেসে বলল, আপনি সুস্থ হয়ে যাবেন। আমার নাম রুথ। ডেভিডের কাছে মনে হলো এত অপূর্ব কোনো মেয়েকে সে আগে কখনো দেখেনি।
শোনেনি এমন মধুর কণ্ঠ। তার এতদিন জীবন ছিল বুনো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল ডেভিড। রুথ দিনরাত তার সেবা করেছে। ডেভিড তার জীবনের এক নতুন অর্থ খুঁজে পেল। একদিন ডেভিড বলল, আমি তোমাকে সব সময় সাথী হিসেবে পেতে চাই। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, কিন্তু তোমার পাখা। হেসে ফেলল ডেভিড। আমার পাখার কোনো ক্ষতি হয়নি। ইচ্ছে করলে আমি এক্ষুনি আকাশে উড়ে যেতে পারি। ডেভিড তখন খুলে ফেলল তার গুটিয়ে রাখা পাখা। রুথ বিষণ্ণ কণ্ঠে বলল, এই পাখার জন্যেই যে তুমি আলাদা। তোমার পাখা অস্বাভাবিক, বিস্ময়কর। আমার পাখা সুন্দর, আমাকে নিয়ে যায় আলো ভরা আকাশে। এই দেখো। ডেভিড ডানা ঝাপটে উড়ে গেল। রুথ তাকিয়ে রইল ওপরের দিকে। ডেভিডকে এখন ছোট্ট একটি কালো বিন্দুর মতো দেখাচ্ছে। খানিক পর নেমে এলো ডেভিড। রুথ বলল, যখন তুমি আকাশে থাকো তখন তোমাকে আর মানুষ বলে মনে হয় না, মনে হয় বিরাট অদ্ভুত একটি পাখি। তোমার পাখাই তোমাকে আলাদা করেছে। এমন পাখি মানুষ নিয়ে আমি কি করে সমাজে থাকবো? এই সমাজ তোমাকে গুরুত্ব দেবে না, অদ্ভুত একটি প্রাণী হিসেবে দেখবে, উপহাস করবে। তোমার দেহ থেকে পাখা দুটো বাদ দিলে আমি তোমার চিরদিনের সাথী হতে পারি। একথা শুনে ডেভিড স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। রুথ তার পাখা দুটো কেটে ফেলার জন্য পরামর্শ দিচ্ছে। রুথ কাছে এগিয়ে আসে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি। তোমার পাখা দুটো খুব সহজেই কেটে বাদ দেওয়া যেতে পারে। এতে তোমার শরীরের কোনো রকম ক্ষতি হবে না। কেবল তোমার পিঠের দুপাশে থাকবে উঁচু দুটো জায়গা। তুমি তখন পরিণত হবে আমাদের মতো একজন স্বাভাবিক মানুষের। ব্যাপারটা নিয়ে কয়েকদিন খুব করে ভাবল ডেভিড। অবশেষে সিদ্ধান্ত নিল তার পাখা কেটে বাদ দেবে। একদিন অপারেশন করে ডেভিডের পাখা দুটো কেটে বাদ দেওয়া হলো। ডেভিডের সাথে বিয়ে হয়ে গেল রুথের। বিয়ের পর ওরা দুজন পাহাড়ের উপর তৈরি একটি সুন্দর সাদা কটেজে উঠে এলো নতুন জীবন শুরু করতে। তাদের দিনগুলো কাটতে লাগলো আনন্দে। শরৎকালের এক রাত হঠাৎ ডেভিডের ঘুম ভেঙে গেল। সে যেন শুনতে পেল পাখিদের উড়ে আসার শব্দ। ডানা ঝাপটাতে ঝাপটাতে আকাশ পথে আসছে পাখিরা। ডেভিড অস্থির হয়ে জানালা খুলল। তারা ঝিকিমিকি আকাশ, যাযাবর পাখিরা ঝাঁকে ঝাঁকে চলেছে দক্ষিণে। ডেভিডের ভেতরে ক্রমশ অস্থিরতা বাড়ছে। মনে হচ্ছে শূন্যে ঝাঁপ দিতে, সাই সাই করে উড়ে আকাশে চলে যেতে, যাযাবর পাখিদের মাঝে মিশে যেতে। যেখানে তার দুটো পাখা ছিল শরীরের সেখানটায় যেন টান পড়ল। মাংসপেশি কাঁপছে। কান্না পেল ডেভিডের। তার এখন পাখা নেই, উড়তে পারার ক্ষমতা নেই। জানালা বন্ধ করে দিল ডেভিড। আকাশ দেখতে তার কষ্ট হচ্ছে। তার চেয়ে এই ভালো চার দেয়ালের ভেতরে আটকে থাকা। বন্দি জীবনে নিজেকে মানিয়ে নিয়েছে। পরদিন নীল আকাশ দেখে আবার ডেভিডের মনে উড়ে যাবার ইচ্ছে জেগে উঠল। এই রকম এক দ্বন্দ্বের ভেতর দিয়ে কেটে যাচ্ছে ডেভিডের দিনকাল। একদিন ডেভিড অনুভব করল তার পাখার স্থানে বেশ যন্ত্রণা হচ্ছে। প্রথমে চিনচিন করত, দিন দিন যন্ত্রণা বাড়তে লাগলো। ডানা কাটার স্থানে যে মূল ছিল সেগুলো ক্রমশ বড় হতে লাগলো। চিন্তিত হলো ডেভিড। বুঝতে পারল তার শরীরের ভেতরে একটি পরিবর্তন আসছে। তবে কি আবার তার দুটো ডানা গজাচ্ছে? একদিন যন্ত্রণা নিয়ে গেল ডাক্তারের কাছে। এই ডাক্তারই তার অপারেশন করেছিল। ডাক্তার, আবার কি আমার পাখা হতে পারে? পারে। টিকটিকির লেজ খসে গেলেও আবার তা তৈরি হয়। গোসাপও তার হারানো অঙ্গকে নতুন করে সৃষ্টি করতে পারে। আরও বেশ কিছু প্রাণীর এরকম ক্ষমতা রয়েছে।
তোমার পাখা জোড়ার স্থানে এমন শক্তি হয়তো লুকিয়ে থাকতে পারে, যার সাহায্যে তোমার পাখা দুখানা আবার মূল থেকে আংশিকভাবে বেরিয়ে আসতে পারে। ভয় নেই, যদি বের হয় আমি আবার অপারেশন করে বাদ দিয়ে দেব। ডেভিড চিন্তিতভাবে বাড়িতে ফিরে এলো। এরপর থেকে রোজ আয়নায় পিঠ দেখত। একদিন দেখল ওর মূলের ভেতর থেকে দুটো পাখা উঁকি দিচ্ছে। দিন দিন বাড়ল পাখা। ডেভিড অনেক কষ্টে সে দুটো লুকিয়ে রাখল। ডেভিড ভাবছে, তার কি এখন ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে পাখা কেটে বাদ দেওয়া উচিত? এবারের পাখা জোড়া অবশ্য আগের চাইতে ছোট। ডেভিড মনে মনে ভাবল, পাখা আরো একটু বড় হলে সে অপারেশনের জন্য যাবে। কদিন পর ডেভিড বাবা হলো। তার ছেলের শরীরে কোনো অস্বাভাবিকতার চিহ্ন নেই, পিঠে কুঁজ নেই। ডেভিড সেদিকে তাকিয়ে ভাবল, এ ছেলের কোনোদিন পাখা হবে না, সে আকাশে উঠতেও পারবে না। আজকাল ডেভিড রাতে ঘুমোতে পারে না, অস্থিরভাবে পায়চারি করে। ওর ভেতরের একটি সত্তা বলে, তোমার পাখা জোড়াকে আবার বাড়তে দিচ্ছ? তার মানে তুমি আবার আকাশে উঠতে চাও? বাস্তব সত্তা বলে, সত্যি এখন আমি উঠতে চাই না। আমার একটি ছেলে হয়েছে, আমার সুখী সংসার। ডেভিড মন স্থির করল, সে ডাক্তারের কাছে যাবে অপারেশনের জন্যে। পাহাড়ি কটেজ থেকে বেরিয়ে গেল সে। সেটা ছিল শরতের এক রাত। হঠাৎ করে বাতাস ঝোড়ো হয়ে উঠল। পাহাড়ি পথের গাছপালার ভেতরে তীব্র গর্জন করে বাতাস বইছে। ডেভিড তখন শুনতে পেল পাখিদের কলধ্বনি। যাযাবর পাখিরা দক্ষিণ দিকে উড়ে চলেছে। ডেভিড ছটফট করে উঠল, তাকালো আকাশের দিকে। আসছে পাখিদের ঝাঁক। ডেভিডের শরীর তখন কেন জানি উত্তেজনায় থরথর করে উঠল। তার চোখ দুটো চাঁদের আলোতে ঝিকিয়ে উঠেছে। ডেভিডের মনে তখন সুদূর আকাশের ডাক, নীল আকাশের হাতছানি। তাকে ডাকছে মেঘমালা। ঝড়ের সাথে পাল্লা দিয়ে ছুটে আসছে যাযাবর পাখিরা। তাদের তীক্ষ্ণ চিৎকার শোনা যাচ্ছে। ডেভিড এবার উঠতে চায়। ভেতরে ফুলে উঠেছে আবেগের স্রোত। মাটির বন্ধন কাটিয়ে সে শূন্যে যাবে। ডেভিড পাখা ছড়িয়ে লাফ দেওয়ার ভঙ্গি করল। কেঁপে উঠল ডানা। সে যেন আগের মতো উঠতে পারছে না। ভয়ে মুখ তার ফ্যাকাশে হয়ে গেল। তবে কি সে মাটিতে মুখ থুবড়ে পড়বে? বাতাস ফিস ফিস করে যেন তাকে বলছে, তুমি আবার উঠতে পারবে ডেভিড, তোমাকে আকাশে তুলে নেব। তারা ঝিকমিক আকাশ যেন তাকে বলছে, চলে এসো, কত বিশাল আমার এই পথ, তুমি এখানে উদ্দামভাবে ছুটবে, কোনো বাধা নেই। যাযাবর পাখিরা যেন তাকে বলছে, তুমি তো আমাদেরই একজন, মাটির পৃথিবীতে এখনো রয়ে গেছো কেন? ডানা মেলে দিয়ে চলে এসো আমাদের মাঝে। ডেভিড শিহরিত হলো এসব ডাকে। শূন্যে লাফ দিল ডেভিড। তার পাখা দুটো বাতাস কেটে তাকে নিয়ে গেল উপরে, অনেক অনেক উপরে, মেঘের দেশে। যাযাবর পাখিদের ঝাঁকের সাথে মিশে গেল। পাখিরা তাকে ঘিরে নিয়ে চলল সাথে করে। ডেভিডের মনে হলো এই তো তার জীবন, বেঁচে থাকার অপূর্ব স্বাদ সে পাচ্ছে এখন। ফিরে পেয়েছে নিজের আসল রূপ। এতদিন পৃথিবীতে ভুলভাবে সে বন্দী ছিল। তীব্র গতিতে উঠতে লাগলো ডেভিড। এক সময় তার ছোট পাখা দুটোর শক্তি কমে এলো। ডেভিড আর উঠতে পারছে না। সে নিচের দিকে শোঁ শোঁ করে নেমে আসতে লাগলো। সমুদ্রের ঢেউয়েরা এগিয়ে আসছে তার দিকে। ডেভিড যেন সেখানে দেখল টল টল করে ভাসছে রুথের মায়াবী মুখ, তার ছেলের কোমল নিষ্পাপ মুখ। ডেভিডের শরীর আছড়ে পড়ল সমুদ্রের ঢেউয়ে।
এই গল্পটি রচিত হয়েছে এডমন্ড হ্যামিল্টনের কাহিনী অবলম্বনে।